ঠিক আছে। আমার যদি গাড়ি রাস্তার প্যারালালি পার্ক করা হয় তাহলে কি কার্ভ লেন্থ বেশি লাগতেছে এবং আমার রাস্তার উইডথ কম লাগতেছে। তো যেসব জায়গা হচ্ছে এরকম ন্যারো বা যেসব রাস্তা হচ্ছে অনেক ন্যারো বা চিপা, এই ধরনের ইট ইজ ইউজুয়ালি রিকমেন্ডেড ফর রোড উইথ ন্যারো উইথ অর হাই ভলিউম অফ থ্রো ট্রাফিক। মানে যে রাস্তাগুলোতে হচ্ছে ট্রাফিকের ভলিউম অনেক বেশি, একটা গাড়ি যদি রাস্তার পারপেন্ডিকুলারে মানে এরকম 90 ডিগ্রিতে পার্ক করতো তাহলে রাস্তার ইফেক্টিভ উইথ কি বেশি নষ্ট হইতো না কমে যাইতো, প্লাস কি ভেহিকেল গুলা ইন্টারাপ্টেড হইতো, মানে যে ভেহিকেল গুলা চলতেছে রাস্তায় এগুলা কি ইন্টারাপ্টেড হইতো। ওই জন্য যে সকল রাস্তা অনেক চিকন বা যেসব রাস্তায় ট্রাফিকের ভলিউম অনেক হাই, এইসব রাস্তায় হচ্ছে পারপেন্ডিকুলার মানে পারপেন্ডিকুলার পার্কিং এর চাইতে আমার প্যারালাল পার্কিংটাই কি বেশি প্রেফারেবল। ঠিক আছে। তবে এখানে রিস্ক আছে যে রাস্তার সাইড দিয়ে যখন কেউ এরকম দরজা খুলে গাড়ি থেকে নামবে, হঠাৎ করে একটা গাড়ি পিছন থেকে আইসা ধাক্কা দিতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। এরকম কিছু পয়েন্ট আমরা লাস্ট ক্লাসে প্যারালাল পার্কিং সম্পর্কে জানছিলাম। আজকে আমরা দেখতেছি যে অ্যাঙ্গেল পার্কিংটা কি জিনিস, তো বুঝতেছি যে একটা গাড়ি যদি রাস্তার এই কার্ভ লেন্থের সাথে কোন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে এভাবে পার্ক করা হয়, একটা অ্যাঙ্গেল থাকে, কার্ভের সাথে যদি একটা অ্যাঙ্গেল থাকে, তাহলে এই পার্কিং গুলাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গেল পার্কিং। টোটাল স্পেস রিকোয়ার্ড ফর পার্কিং এন্ড আনপার্কিং ম্যানিউভার ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন অ্যাঙ্গেল অফ পার্কিং। মানে হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গেলটা, মানে যত অ্যাঙ্গেলে হচ্ছে আপনি কার্ভের সাথে গাড়িটা পার্ক করছেন, এই অ্যাঙ্গেলটার মান যত বাড়বে, মনে করেন গাড়িটা এবার এইভাবে আছে, অথবা গাড়িটা তো এভাবেও থাকতে পারে, মানে ছোট অ্যাঙ্গেলও থাকতে পারে। তো অ্যাঙ্গেলের মান যত কম তত হচ্ছে কি আমার গাড়ি পার্ক করতে এবং আনপার্ক করতে কম জায়গা লাগবে। আর এই অ্যাঙ্গেলটার মান যত বাড়তেছে, যত বাড়বে অ্যাঙ্গেলটা, কার্ভের সাথে অ্যাঙ্গেলের মান যত বাড়তেছে, তত কি গাড়ি পার্কিং করতে এবং আনপার্কিং করতে কি লাগবে, এই ম্যানুভার গুলো করতে বেশি স্পেস লাগবে, বেশি জায়গা লাগবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন যে ম্যানিউভার ইজ মোর কনভেনিয়েন্ট ইজিয়ার দেন প্যারালাল পার্কিং। মানে আপনি যদি প্যারালালি একটা গাড়ি পার্কিং করেন রাস্তার প্যারালালে এইভাবে, আপনার সামনে পিছনে আরো গাড়ি আছে, আপনি যখন এখান থেকে বেরোবেন, বেরোয় মেইন মানে আবার মেইন ট্রাফিকে স্ট্রিমের সাথে মানে একসাথে যুক্ত হবেন, আপনার কিন্তু গাড়িটা একটু সামনে একটু পিছনে নিয়ে মানে অ্যাডজাস্ট করে অনেক কষ্ট করে বেরোতে হবে, কারণ আপনার সামনে পিছিয়ে কিন্তু গাড়ি আছে। আপনি যদি একটু ভুল করেন, আপনি আপনার হয় সামনের গাড়িটা ধাক্কা দিবেন, নাহলে পিছনের গাড়িটা ধাক্কা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলতে পারেন। তো এই জন্য প্যারালাল পার্কিং এর ক্ষেত্রে আপনার কিন্তু মানে পার্কিং ম্যানিউভার এবং আনপার্কিং ম্যানিউভার করাটা অনেক কষ্ট। কিন্তু অ্যাঙ্গেল পার্কিং এর ক্ষেত্রে কিন্তু আপনি গাড়িটাকে টুস করে পেছন দিকে নিয়ে আসতে পারেন। মনে করেন যে এই রাস্তা, আপনার গাড়ি হচ্ছে এভাবে পার্ক করা আছে, আপনি কি করলেন গাড়িটার পিছনে আনলেন, পিছনে আইনা তারপর টান দিয়ে সামনে চলে গেলেন। আপনার কিন্তু ওই মানে সামনে পিছনে কোনো গাড়ি আছে কিনা এত অ্যাডজাস্টমেন্ট চিন্তা করা লাগতেছে না। তো মানে পার্কিং এবং আনপার্কিং ম্যানিউভার কি আমার ইজিয়ার দেন কি প্যারালাল পার্কিং। প্যারালাল পার্কিং এর চাইতে অ্যাঙ্গেল পার্কিং এ পার্কিং করা এবং আনপার্কিং করা অনেক সহজ। রিলেটিভলি পার্কিং ম্যানিউভার টেকস লেস টাইম দেন আনপার্কিং ম্যানিউভার, and as such parking maneuver causes less interference to through traffic than the parallel parking, whereas unparking maneuver is not easily executed because most of the reversing car has to project into the traffic lane to get an unobstructed view. This produces more interruption to through traffic and causes hazardous situation. মানে হচ্ছে আপনি যখন অ্যাঙ্গেল পার্কিং করবেন, অ্যাঙ্গেল পার্কিং করার সময় পার্কিং করা সহজ নাকি আনপার্কিং করা সহজ বলুন তো, কোনটা সহজ? স্যার আনপার্কিং। ভুল, পার্কিং করা সহজ। পার্কিং কারণ করা হচ্ছে আপনি দেখেন, এই হচ্ছে আমার রাস্তা, মনে করেন একটা 2 লেনের রাস্তা চিন্তা করলাম, একটা গাড়ি আছে মনে করেন এই জায়গাতে, সে সোজা আসতেছে আসতেছে আইসা সে এখানে জাস্ট ঢুকাই দিল গাড়িটাতে, এভাবে করে সে অ্যাঙ্গেল পার্ক করে ফেললো। বাট সে যখন আনপার্ক করবে গাড়িটাকে, ঠিক আছে, সে যখন এটাকে আনপার্ক করবে, এই মনে করেন আমার গাড়িটা এই জায়গায় আছে, এদিক দিয়ে নর্মালি অন্য গাড়িগুলো তো চলতেছে, তাকে কি করা লাগবে, রিভার্স ডিরেকশন আসা লাগতেছে না উল্টা দিকে, সে উল্টা দিকে আইসা তারপর কি সোজা যাবে। এখন সে যে উল্টা দিকে আসবে, উল্টা দিক থেকে মানে এদিক থেকে কোনো এই বরাবর কোনো গাড়ি আছে নাকি তাকে দেখা লাগতেছে, যেহেতু তাকে আনপার্কিং করতে হলে রিভার্স বা উল্টা ডিরেকশন আসা লাগতেছে, এবং সে কিন্তু আলটিমেটলি উল্টা ডিরেকশন মানে এই ট্রাফিক স্ট্রিমের সাথে মিলা না পর্যন্ত সে কিন্তু ক্লিয়ারলি বুঝতেছেও না যে আসলে কোন দিক থেকে কোন গাড়িটা আসছে, তাকে উল্টা মানে এই তাকে উল্টা এদিক থেকে উল্টা ভাবে দেখা লাগছে,
যে গাড়ি আছে নাকি নাই, বা পিছন দিক থেকে কোনো গাড়ি আসতেছে নাকি আসতেছে না। তো এইসব ঝামেলার কারণে আমার অ্যাঙ্গেল পার্কিং এ পার্কিং করাটা ইজি, কারণ এখানে তো কোনো রিভার্স ডিরেকশনের মুভমেন্ট নাই। আইসা ডাইরেক্ট সোজা আমার গাড়িটাকে এই জায়গায় পার্ক করবো। বাট আনপার্কিং করার সময় কি হচ্ছে, উল্টা দিকে আসা লাগছে, যার কারণে আনপার্কিং করাটা বেশি কষ্টদায়ক অ্যাঙ্গেল পার্কিং এর ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, আহ, এবং এই আনপার্কিং করার সময় যেহেতু রিভার্স ডিরেকশন আসা লাগতেছে, রিভার্স ডিরেকশন আসলে কি হচ্ছে, আপনার নর্মাল যে গাড়িগুলো চলতেছিল, এই গাড়িটা এদিক দিয়ে যদি কোনো গাড়ি চলে, এগুলার ফ্লো বা এগুলার মুভমেন্ট কি ইন্টারাপ্টেড হচ্ছে না, মানে বাধাপ্রাপ্ত হচ্ছে না, যার কারণে মানে এই অ্যাঙ্গেল পার্কিংটা একটা হ্যাজার্ডাস সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তো এই কারণে আপনার অন স্ট্রিট পার্কিং মানে রাস্তার উপরে যেই পার্কিং গুলা থাকে, এই পার্কিং গুলার ক্ষেত্রে অ্যাঙ্গেল পার্কিং করাটা অতটা প্রেফারেবল না। বাট অফ স্ট্রিট পার্কিং, এবং যেখানে হচ্ছে আমার অনেক পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে পার্কিং এর জন্য, সাফিসিয়েন্ট জায়গা অ্যাভেলেবেল, এইসব জায়গায় হচ্ছে কি আপনার অ্যাঙ্গেল পার্কিংটাকে প্রেফার করা হয়। মানে তাহলে অ্যাঙ্গেল বা পার্কিং আপনি কোন জায়গায় দিবেন? একটা হচ্ছে অফ স্ট্রিট পার্কিং, মানে মেইন রাস্তার উপরে না, রাস্তা থেকে অনেক দূরে যদি পার্কিং থাকে, প্লাস পাশাপাশি কি, পাশাপাশি হচ্ছে যদি আপনার পার্কিং এ অনেক বেশি জায়গা থাকে। কারণ অ্যাঙ্গেল পার্কিং করতে গেলে আপনার কার্ভ লেন্থ তো মানে নষ্ট হইতেছে, রাস্তার ইফেক্টিভ উইথও নষ্ট হচ্ছে। যত অ্যাঙ্গেল বাড়বে, এই অ্যাঙ্গেলটার মান, এই যে এই অ্যাঙ্গেলটার মান যত বাড়বে, তত আপনার কার্ভ লেন্থের ব্যবহার কমতেছে না? দেখেন তো, এই জায়গায় কার্ভ লেন্থ লাগতেছে মনে করেন এতটুকু, এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত আমার এতটুকু হচ্ছে কার্ভ লেন্থ ইউজ হচ্ছে। বাট রাস্তার ইফেক্টিভ উইথ কম লাগতেছে এখানে, মানে যতটুকু লাগতেছে, আপনি যদি চিন্তা করেন এই অ্যাঙ্গেলটার মান যদি আরো বাড়ে, এবার গাড়িটা মানে অ্যাঙ্গেল পার্কিং এ আছে, বাট অ্যাঙ্গেলটা হচ্ছে আরেকটু বেশি, আরেকটু বড় অ্যাঙ্গেলে আছে, তাহলে আমার আগের চাইতে কার্ভ লেন্থের মানে ইউটিলাইজেশনটা কমে গেল না? দেখেন তো, এখন এতটুকু লাগতেছে কার্ভ লেন্থ, আগে লাগতেছিল বেশি, এতটুকু লাগতেছিল, আর এখন কম লাগতেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এখন রাস্তার উইথ কি বেশি লাগতেছে না? এই এতটুকু রাস্তা আগে এতটুকু না, আমার এতটুকু ইউজ হচ্ছিল, এখন হচ্ছে কি আরো বেশি ইউজ হচ্ছে। জিনিসটা বুঝতে পারছেন? তাহলে অ্যাঙ্গেল পার্কিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে কি, যে আমার যত হচ্ছে অ্যাঙ্গেল বাড়বে, অ্যাঙ্গেলের মানটা যত বাড়বে, মানে অ্যাঙ্গেল অফ পার্কিং যত বাড়বে, কার্ভ লেন্থের ইউটিলাইজেশন তত কমবে, কিন্তু রাস্তার ইফেক্টিভ উইথের ব্যবহার তত কি হবে, বাড়বে। জিনিসটা কি মনে থাকবে? জিনিসটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা it is usually recommended for off-street parking and on exceptionally wider road or road with low volume, মানে যখন অফ স্ট্রিট পার্কিং করব, বা যে রাস্তাগুলো হচ্ছে অনেক বেশি চওড়া, বা যে রাস্তায় ট্রাফিকের ভলিউম কম, এইসব রাস্তার জন্য অ্যাঙ্গেল পার্কিং গুলো সুইটেবল। বাট অন্য রাস্তাগুলোতে যেগুলোতে হচ্ছে অন স্ট্রিট পার্কিং করতে হবে, রাস্তা অনেক ন্যারো, রাস্তাতে ট্রাফিকের ভলিউম অনেক বেশি, এই ধরনের রোড গুলাতে হচ্ছে আমার প্যারালাল পার্কিংটাই প্রেফারেবল, যেহেতু রাস্তার ইফেক্টিভ উইথ কম মানে কম নষ্ট হচ্ছে প্যারালালি গাড়িটা পার্ক করলে। আচ্ছা, আমরা কি এতটুকু সবাই ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপর দেখেন যে ডিজাইন পার্কিং ভেহিকেল, মানে আপনি যখন কোনো একটা জায়গায় একটা পার্কিং ডিজাইন করবেন, গাড়ির মানে গাড়ির পার্কিং ডিজাইন করবেন, মানে এটার কার্ভ লেন্থ কত হবে, এটার বে ডিস্টেন্স কত হবে, এইগুলা ডিজাইন করার সময় কিছু স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে, মানে একটা জায়গায় যতগুলা গাড়ি আসে, মনে করেন একটা জায়গায় টোটাল 100টা গাড়ি আসতেছে, এই 100টার মধ্যে 85 বা 85% যে ডাইমেনশন, এই ডাইমেনশনটাকে হচ্ছে ডিজাইন স্ট্যান্ডার্ড বলে ধরে নেওয়া হয়। ইট ইজ ডিটারমাইন্ড বেসড অন দ্য ডাইমেনশন অফ 85th percentile of cars being used in the study area. For bay design, there is a needed to add allowances for door opening, and for aisle design, space required for parking. আচ্ছা, আমার মানে গাড়ির পার্কিং গুলা কিরকম থাকে নরমালি, এই এই এরকম থাকে না? এক একটা মানে ঘরের মধ্যে হচ্ছে গিয়া এক একটা গাড়ি পার্ক করে, আমার বে হচ্ছে এতটুকু, এখান থেকে এতটুকু কি ডিস্টেন্স, বে ডিস্টেন্স। আমরা ওই যে ট্রাসের মানে ট্রাস করার সময় বে ডিস্টেন্স দেখছিলাম না, যে একটা
ট্রাস থেকে আরেকটা ট্রাস পর্যন্ত যে গ্যাপটা থাকে এটাকে কি বলে? বে বলে। এখানে বেটা আসলে কি? এখানে বেটা হচ্ছে এরকম একটা জাস্ট মানে পার্টিকুলার এরিয়া গাড়ি পার্ক করার জন্য। আপনার যদি এই এই যে বে ডিস্টেন্সটা কম হয়, অথবা যদি, তাহলে মনে করেন একটা গাড়ি হচ্ছে আমার এতটুকু চওড়া, সাপোজ এটা হচ্ছে একটা গাড়ি, প্ল্যান ভিউ দেখতেছি, গাড়িটা হচ্ছে এতটুকু চওড়া। আপনি যদি বে মানে যে জায়গায় পার্ক করবেন গাড়িটাকে, গাড়ির জন্য যদি আপনি জাস্ট বরাবর এতটুকু জায়গা অ্যাভেলেবেল রাখেন, গাড়ি এখানে ঢুকতে পারবে কিন্তু দরজা খুলতে পারবে? দরজা খুলতে পারবে? স্যার না স্যার। কারণ আপনার তো এটা মানে জাস্ট বরাবর গাড়ি যতটুকু চওড়া ছিল আপনি স্পেসটা অতটুকু রাখছেন, দরজা খোলার জন্য কোনো জায়গা নেই। তাহলে দরজা খুলবে কেন? দরজা খুলতে গেলে আমার এই যে আইজেল বা আইল বলছিলাম, এইটার যে মানে এটা তো একটু মাটি থেকে উঁচু থাকবে, এটার সাথে কি হচ্ছে, এটার সাথে হচ্ছে গিয়া গাড়ির দরজা লাগা যাচ্ছে। অথবা পাশাপাশি দুইটা গাড়ি মনে করেন রাখা আছে, এই জায়গায় একটা গাড়ি আছে, এই জায়গায় একটা গাড়ি আছে, মানে এমন কাছাকাছি আপনি রাখছেন মানে কোনো জায়গা নেই তাদের মাঝখানে। এটার দরজা খুললে এটা বন্ধ হয়ে যাবে, এদিক থেকে কেউ বাড়িতে পারবে না, মানে একটা জন্য একটা দরজা খোলা দিবে, ইম্পসিবল হয়ে গেছে। তো যতটুকু উইথ, তারপরও একটু অতিরিক্ত জায়গা রাখা লাগবে বে মানে বে ডিস্টেন্স হিসেবে বা বে হিসেবে বা বে উইথ হিসেবে, যেন অ্যাটলিস্ট দরজা খুলে মানুষ বেরোতে পারে। আচ্ছা, ফর বে ডিজাইন দেয়ার ইজ নিডেড টু অ্যাড অ্যালাউন্সেস ফর ডোর ওপেনিং, এন্ড ফর আইজেল ডিজাইন স্পেস রিকোয়ার্ড ফর পার্কিং। মানে আইজেল বলতে হচ্ছে আপনার মানে পুরা এখান থেকে এতটুকু, ঠিক আছে, এই যে এগুলোকে বলে আইজেল। তো একটা গাড়ি দেখা যাচ্ছে যে আইজেলটা আপনি এত ছোট বানাইছেন, গাড়িটার হচ্ছে পিছনের দিকের কিছুটা অংশ কি মানে এই আইজেলের মধ্যে অ্যাডজাস্ট করতে পারে না। এরকম তো হইলে হবে না। আমার একটা বড় গাড়ি বা মানে আমার 85th পার্সেন্টাইল, এটা যদি বাস হয় তাহলে বাস, যদি কার হয় তাহলে কার, মানে ওই জায়গাতে মোর দেন 85% বা 85% যেই ধরনের ভেহিকেল গুলো আসে তার জন্যই তো আমাকে পার্কিং এর ফ্যাসিলিটি ডিজাইন করতে হবে। তো আমি দেখা গেল যে আমার 85% হচ্ছে আসতেছে এখানে বাস, বাট আমি ডিজাইন করে রাখছি মানে আমি এই পার্কিংটা প্রোভাইড করছি হচ্ছে কারের জন্য। তাহলে দেখা যাবে আমার পার্কিং এর সাইজ এতটুকু, একটা বাস আমি এখানে রাখছি, বাসটার অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, এরকম। তাহলে তো হইলো না আমার তো মানে ডিজাইন স্ট্যান্ডার্ড বা ডিজাইন ভেহিকেলের জন্যই এই পার্কিং গুলো ডিজাইন করতে হবে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝছেন। যাই হোক, আচ্ছা এখানে দেখেন যে স্ট্যান্ডার্ড সাইজ কিছু বলা আছে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী। বলা আছে যে যখন আমার মানে অ্যাঙ্গেল অফ পার্কিংটা জিরো, অ্যাঙ্গেল অফ পার্কিং জিরো মানে কোন ধরনের পার্কিং? প্যারালাল, পারপেন্ডিকুলার নাকি অ্যাঙ্গুলার? কোন ধরনের পার্কিং বলেন? অ্যাঙ্গেল অফ পার্কিং জিরো মানে কোন ধরনের পার্কিং? প্যারালাল। হ্যাঁ, তার মানে কি রাস্তার সাথে কোনো অ্যাঙ্গেল নেই বা কার্ভের সাথে কোনো অ্যাঙ্গেল নেই। তো যখন হচ্ছে আপনি গাড়ি প্যারালালি পার্ক করবেন বা অ্যাঙ্গেল অফ পার্কিং হচ্ছে জিরো, তখন বে উইথ 2.3 মিটার, মানে হচ্ছে একটা পার্কিং স্লট যদি এতটুকু হয় বা পার্কিং লটে যদি একটু একটা জায়গা হয়, বে উইথ আমার এখান থেকে এতটুকু হচ্ছে কত থাকবে? আমি এটা প্ল্যান ভিউ, কিন্তু প্ল্যান ভিউ আঁকতেছি 2.3 মিটার। আর বে লেন্থ মানে এই যে আইজেল যেটা, এটার লেন্থ এখান থেকে এতটুকু পর্যন্ত কতটুকু থাকবে? 6.76। দেখেন যখন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি তখন বে উইথ কত? 2.6। আর বে লেন্থ কত? 4.7। যখন অ্যাঙ্গেল অফ পার্কিং 45 তখন বে উইথ কত? 2.6, অ্যাঙ্গেল বে লেন্থ কত? 5.3। মানে যত আমার অ্যাঙ্গেল অফ পার্কিং বাড়ছে তত কি বে লেন্থও বাইরে গেছে, ঠিক আছে? যত হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা বাড়ছে তত কি আমার এই 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 লেন্থ, এই লেন্থটাও মানে বেশি লাগতেছে, ঠিক 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 আছে? তো এখানে বিভিন্ন স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে। আর 90 ডিগ্রি যখন আপনি পারপেন্ডিকুলারলি পার্কিং করবেন তখন আপনার বে উইথ কত? 2.6 মিটার। আর বে লেন্থ কত? 5.9 মিটার। এগুলো কিছু জাস্ট মানে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী পার্কিং এর কিছু মানে স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে যে মানে কত ডিগ্রিতে পার্কিং করলে তার জন্য কতটুকু বে লেন্থ এবং বে উইথ প্রোভাইড করতে হবে, তার কিছু গাইডলাইন বলা আছে। আচ্ছা, ফর সিস্টেমেটিক ডেভেলপমেন্ট অফ পার্কিং ফ্যাসিলিটি দেয়ার ইজ নিড টু বি, মানে আপনি যদি একটা জায়গায় পার্কিং ফ্যাসিলিটি সিস্টেমেটিক্যালি ডেভেলপ করতে চান বা চান যে সবাই সিস্টেমেটিক্যালি পার্কিং করবে বা ফলো করবে পার্কিং রুলস এবং রেগুলেশন, তাইলে কি করতে হবে? আইডেন্টিফাই এরিয়াস সুইটেবল ফর অন স্ট্রিট পার্কিং এন্ড মার্ক দ্যাম প্রপারলি। মানে আপনি যদি রাস্তার উপরে পার্কিং করতে যান তাহলে কোন কোন জায়গায় রাস্তার উপরে পার্কিং করাটা সুইটেবল এবং নরমালি ট্রাফিক ফ্লো এর কোনো হ্যাম্পার হবে না, এরকম সুইটেবল জায়গাগুলো আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে কি ইম্পোজ রেস্ট্রিকশন অন পার্কিং এন্ড এট আনঅথরাইজড প্লেসেস।
মানে যে সকল জায়গায় পার্কিং এর অনুমোদন নাই ওই সকল জায়গায় পার্কিং নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, মনে করেন যে কোন একটা জায়গায় পার্কিং করা যাবে নাকি যাবে না এটা নিয়ে কোনো সরকার কিছু বলে নাই। তো আমাদের বাঙালিদের কি ইচ্ছা, আমরা জায়গা পাইলেই গাড়ি পার্ক করে ফেলি। ঠিক আছে, মনে করেন যে কোন একটা শপিং মলে কেউ গেছে বাইক নিয়ে, সামনে জায়গা আছে মানে রাইখা দিয়ে চলে গেল শপিং করতে। শাহিন বলছেন। শাহিন আপনি এগুলো করেন? জি স্যার। জি স্যার। না ও তো স্যার, ক্লাসে, আমার বাইক নিয়ে শাহিন ক্লাস বাইক করতেছেন? জি স্যার, কাজ করতেছি। স্যার কালকে আবার 2টা বাইক কিনছে একদিনে 2 বাইক কেমনে কিনলো? আলিশা মাঠ থেকে স্যার। স্যার আলিশা মার্ট থেকে বাইক কিনতে চাই। আলিশা মাঠের কাহিনী কি ইবালির মতোই কিছু? জি স্যার। মানে আগে টাকা দেওয়া লাগে তারপর বাইক আসে অনেকদিন পর এরকম? জি স্যার। আচ্ছা যাই হোক, দেখেন ইমপ্রুভ ওয়াকিং ফ্যাসিলিটি। আপনি যদি সিস্টেমেটিক পার্কিং মানে ইম্পোজ করতে চান, আপনাকে পেডিস্ট্রিয়ানদের জন্য ওয়াকিং ফ্যাসিলিটি ইমপ্রুভ করতে হবে। কারণ আপনি মনে করেন একটা অফ স্ট্রিট পার্কিং অ্যারেঞ্জ করলেন, এটা আপনার মেইন রোড, পার্কিং এর জায়গাটা হচ্ছে এ জায়গায়। তো আপনার যদি মেইন রোড থেকে পার্কিং পর্যন্ত হেঁটে আসার ব্যবস্থা ভালো না থাকে, বা পার্কিং থেকে মেইন রোড পর্যন্ত হেঁটে যাওয়ার ব্যবস্থা ভালো না থাকে, তাহলে কিন্তু মানুষ এই অফ স্ট্রিট পার্কিংটা ইউজ করতে আগ্রহী হবে না। কারণ আপনি যে তাদেরকে হাঁটাবেন এই যে 5 মিনিট বা 10 মিনিট, তার যদি এই হাঁটাটা এনজয়েবল না হয়, সে যদি মানে কমফোর্টেবলি হাঁটতে না পারে, তাহলে সে হাঁটবে কেন? কারণ আমরা এমনিতেই অলস, হাঁটতে চাই না, তার মধ্যে আবার এত দূরে গাড়ি পার্কিং করে আমরা হাঁটবো? তো আপনি যদি তাকে হাঁটাইতে চান, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে ওয়াকিং ফ্যাসিলিটিটা ইমপ্রুভ করার জন্য। অ্যাটলিস্ট সেই জন্য এই 5 মিনিট 10 মিনিট তার হাঁটাটাকে এনজয় করতে পারে। আচ্ছা, ইন্ট্রোডিউস পার্কিং চার্জ এন্ড টাইম লিমিট। আপনি দেখতেছেন যে কোন একটা জায়গায় মানে মানুষজন গাড়ি পার্কিং কইরা মানে সকালবেলা যায় আর রাত্রেবেলা আসে, মানে শপিং টপিং কইরা ইচ্ছা মতো গাড়ি পার্কিং করে, মানে কোনো মানে কথাবার্তা মানে না, কিচ্ছু করে না। আপনি কি করতে পারেন, মানে পার্কিং চার্জ শুরু করতে পারেন যে তুমি যদি আধা ঘন্টা গাড়ি পার্কিং করো তোমার 50 টাকা দেওয়া লাগবে, 1 ঘন্টা পার্কিং করলে 60 টাকা দেওয়া লাগবে, 2 ঘন্টা পার্কিং করলে আরো বেশি টাকা দেওয়া 120 টাকা দেওয়া লাগবে। এভাবে করে যদি আপনি একটা মানে পার্কিং এর চার্জ অ্যাপ্লাই করে দেন এবং টাইম লিমিট, যে মানে কেউ এখানে 1 ঘন্টার বেশি গাড়ি পার্কিং করতে পারবে না, একটা গাড়ি ম্যাক্সিমাম 1 ঘন্টায় পার্কিং করতে পারবে, এর বেশি পারবে না। তাহলে কি হবে, মানে আপনার পার্কিং ফ্যাসিলিটি গুলো প্রপারলি ইউজ হবে। কেউ ইচ্ছা মতো গাড়ি পার্কিং মানে করবে না, কারণ যেহেতু জানে যে আমি যদি ইচ্ছা মতো গাড়ি পার্কিং করে রাখি আমার তো ওইদিকে বিল উঠতেছে। সবাই তাহলে কেয়ারফুল থাকলো, আমার পার্কিং ফ্যাসিলিটি গুলো ঠিক মতো ইউজ হবে। নো ডিমান্ড ইলাস্টিসিটি, মানে হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে এটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি পয়েন্ট। মানে এটা মনে করেন ডিমান্ডের কার্ভ আর এটা মনে করেন সাপ্লাইয়ের কার্ভ। ঠিক আছে, তো আমি মানে কতটুকু সাপ্লাই করলে পার্কিং ফ্যাসিলিটি আমি ডিমান্ডটাকে মিট করতে পারবো মোটামুটি। তো ডিমান্ড আর সাপ্লাই যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে এই ইলাস্টিক পয়েন্ট আমার জানতে হবে। আমি ঠিক অতটুকুর জন্যই কি মানে ডিমান্ডের জন্যই আমার সাপ্লাই প্রোভাইড করবো। আচ্ছা, ডেভেলপ অফ স্ট্রিট পার্কিং, মানে চেষ্টা করতে হবে অন স্ট্রিট পার্কিং এর সংখ্যাটা কমায় যত বেশি পসিবল অফ স্ট্রিট পার্কিং গুলা ম্যানেজ করার জন্য। ঠিক আছে, তাইলে কি রাস্তায় যানজট কমবে। নর্মালি ট্রাফিক ফ্লো মানে যদি মানে মেইন রোডে আপনি পার্কিং করেন তাহলে নর্মাল ট্রাফিক ফ্লো গুলো যে হ্যাম্পার হয় ওইটা হবে না। এখানে দেখেন কিছু ছবি দেওয়া আছে। আচ্ছা আমাকে বলেন তো এটা কোন ধরনের পার্কিং এর ছবি দেওয়া আছে? এটা কি প্যারালাল পার্কিং, পারপেন্ডিকুলার নাকি অ্যাঙ্গেল পার্কিং, কোনটা? স্যার ফার্স্ট এরটা হচ্ছে এটা কোন ধরনের পার্কিং? স্যার অ্যাঙ্গেল। এই গাড়িটা চলে যাচ্ছে আর এই গাড়িগুলো দাঁড়ায় আছে, 2 নম্বর ট্যাঙ্গেল স্যার। তাহলে এই প্রথমটা কি টাইপের পার্কিং? প্যারালাল। প্যারালাল। পারপেন্ডিকুলার। প্যারালাল পার্কিং। পারপেন্ডিকুলার হয়তো তো গাড়ির আস্তে আস্তে 90 ডিগ্রিতে থাকতো। হ্যাঁ। প্যারালালে কি হচ্ছে আপনার মানে পার্কিং ম্যানিউভার এবং আনপার্কিং ম্যানিউভার করতে হইলে এই গাড়িটা যে এই জায়গায় ছিল এই গাড়িটা তাকে কিন্তু সামনে পিছনে মানে মুভ করার সময় অনেক কেয়ারফুল থাকা লাগছে, নাইলে সে কি এই সামনের গাড়িটাকে ধাক্কা মারতে পারতো, পিছনের গাড়িটাকে ধাক্কা মারতে পারতো। তো আমাদের এখানে কি লাগতেছে দেখেন যে এই যে মানে বে উইথ কত 2.3 মিটারের মতো আর বে লেন্থ কত 6 মিটার বা 5.5 মিটার অলমোস্ট এরকম। আর দেখেন যে অ্যাঙ্গেল পার্কিং এর ক্ষেত্রে এই যে আমার এরকম একটা অ্যাঙ্গেলে গাড়িগুলো থাকতেছে। তো যখন মানে পার্কিং করব তখন কি জাস্ট গাড়িটা আইনা এই জায়গায় রাইখা দিলে তো কোনো সমস্যা নেই, বাট যখন আনপার্ক করব আমাকে উল্টা দিকে আসা লাগতেছে, গাড়িটাকে রিভার্সে আইনা তারপর সোজা যাওয়া লাগতেছে। তো আনপার্ক করাটা অ্যাঙ্গেল পার্কিং এর ক্ষেত্রে বেশি ঝামেলা। আমাদের এই সেকেন্ড ছবিটা হচ্ছে কিসের ছবি?
অ্যাঙ্গেল বা অ্যাঙ্গুলার পার্কিং এর ছবি, ঠিক আছে? জি স্যার। আর পারপেন্ডিকুলার ওই এই যে এটা হচ্ছে কি আমাদের পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার পার্কিং এর ছবি, ঠিক আছে? এগুলো একটু দেখেন, আর ওই যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, যে এই ছবিগুলো একটু মানে মনে রাখার চেষ্টা করেন। ছবিগুলো যদি পরীক্ষাতে আসে নর্মালি জাস্ট মানে আপনি যদি বলা হয় যে প্যারালাল পার্কিং এর ছবি আঁকতে, এই যে প্যারালাল আইকা দিলেন, জাস্ট এই বে লেন্থটা কত হয় নর্মালি আর বে উইথটা কত হয় দেখাই দিলে শেষ। অ্যাঙ্গুলার পার্কিং এর ছবি আঁকতে বললাম, এমনি দেখাই দিলেন, একটা অ্যাঙ্গেল দেখাইলেন, ওই একটা টেবিল আছে না যে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কত ডিগ্রি অ্যাঙ্গেল হইলে বে লেন্থ কত হবে, বে উইথ কত হবে, এখান থেকে যে কোনো একটা ভ্যালু 30 ডিগ্রি বা 35 বা 45 একটা বসাইলেন, ওইটার জন্য এক্স্যাক্টলি ওইটার জন্যই আমার কতটুকু হচ্ছে গিয়ে বে উইথ লাগতেছে, কতটুকু হচ্ছে গিয়া বে লেন্থ লাগতেছে বসাই দিলেন। আর পারপেন্ডিকুলারের জন্য সেম, জাস্ট ভ্যালুগুলা একটু মনে রাখলে আপনি ছবিগুলা ইজিলি আঁকতে পারবেন। তাহলে আমাদের পার্কিং স্টাডিজ আজকে শেষ। আমরা নতুন একটা টপিক শুরু করতেছি। দেখেন এখানে মাল্টি স্টোরেড পার্কিং এর একটা ছবি দেওয়া আছে, এরকম মানে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এও গাড়ি চাইলে পার্কিং করা যাবে। এবং আমরা দেখছিলাম একটা কি, একটা ছিল অটোমেটিক ভেহিকেল মুভার, মানে হচ্ছে একটা জায়গায় গাড়িগুলো নিয়ে রাখতেছিল, ওই প্ল্যাটফর্মটা কি অটোমেটিক উপরে উঠতেছিল, মানে যে নেমে গাড়িগুলোকে পার্কিং করতেছিল। একটা কি ম্যানুয়ালি র্যাম্পের সাহায্যে ড্রাইভাররা গাড়ি চালায় চালায় তাদের 1 তলা 2 তলা মানে যে জায়গায় যাওয়ার দরকার ওইখানে গিয়ে গাড়িগুলো পার্কিং করতে পারতেছে। মনে আছে আমরা যে বন্ধুর আগে একটা ভিডিও দেখছিলাম, নাকি সবাই ভুলা বসে আছেন কোনটা? স্যার দেখাইছিলেন স্যার, অটোমেটিক গাড়িগুলো স্যার পার্ক করছিল। আচ্ছা, এবার দেখেন ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, মানে এই যে আপনি রাস্তায় যেন ট্রাফিক জ্যাম না হয়, প্রত্যেকটা জিনিস যেন প্রপারলি হয়, আপনি রাস্তায় কি করলেন, পার্কিং এর ব্যবস্থা করলেন, অনেক কিছু মানে অনেক ফ্যাসিলিটিস আপনি দেওয়ার চেষ্টা করতেছেন। আপনি ট্রাফিক ভলিউম স্টাডি করছেন, ট্রাফিকের স্পিড স্টাডি করছেন, ট্রাফিক ডিলে স্টাডি করছেন, ওডি সার্ভে করছেন। এখন সবকিছু করিডোরে আপনি রাস্তায় বিভিন্ন সুযোগ সুবিধা, রাস্তাঘাট, ব্রিজ, তারপর হচ্ছে পার্কিং ফ্যাসিলিটি সবকিছু আপনি প্রোভাইড করলেন। বাট এই যে রাস্তায় আমার গাড়িগুলা চলতেছে এগুলা, আচ্ছা আমি একটা সহজ এক্সাম্পল দিই। মনে করেন যে আমি জানি যে কুমিল্লাতে স্টুডেন্টদের মানে পড়ালেখা করার জন্য আমার একটা ইউনিভার্সিটি করা দরকার, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি স্টুডেন্ট ভলিউম সার্ভে করলাম, তারা কোন সাবজেক্টে পড়তে যায় সাবজেক্টে সার্ভে করলাম, সবকিছু করিডোরে একটা ইউনিভার্সিটি আমি মানে তৈরি করলাম। এখন ইউনিভার্সিটিতে পড়ার জন্য মানে স্টুডেন্ট যে পড়বে, আমি কে কোন ক্লাসে পড়বে, কে হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়বে, কে সেকেন্ড ইয়ারে পড়বে, মানে যদিও সবাই ফার্স্ট ইয়ার থেকে শুরু করবে, বাট নর্মালি মনে করেন যে একটা এক্সাম্পল দিলাম আর কি, আমি আমার মতো যে কেউ মনে করেন ফার্স্ট ইয়ার থেকে শুরু করবে, কেউ সেকেন্ড ইয়ার থেকে শুরু করবে, কেউ থার্ড ইয়ার থেকে শুরু করবে। আমি এই জিনিসগুলো ঠিক করলাম যে কে ফার্স্ট ইয়ার থেকে পড়বে, কে সেকেন্ড ইয়ার থেকে পড়বে, কে থার্ড ইয়ার থেকে পড়বে। ঠিক ঠিক আছে। এখন হচ্ছে স্টুডেন্টরা যেখানে পড়বে তাদের মানে তারা যেন ঠিক মতো চলে, তারা যেন মানে কোনো ডিসিপ্লিন ভঙ্গ না করে, তাদেরকে যেন আমি প্রপার রুলস এবং রেগুলেশন মেনটেন করাইতে পারি, তাদেরকে ঠিকভাবে পড়ালেখা করানোর জন্য এবং তাদের বিহেভিয়ার ঠিক রাখার জন্য আমাকে কিছু মেথড বা কিছু টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করতে হবে না? হবে। একইভাবে রাস্তায় যখন ভেহিকেল মুভমেন্ট করে বা রাস্তায় যখন গাড়ি চলতেছে, এই ট্রাফিক গুলাকে কন্ট্রোল করার জন্য কিছু ডিভাইস বা কিছু মেথড আছে। কি কি মেথড আছে সবসময় মনে রাখবেন, যে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস বা ট্রাফিক কন্ট্রোল মেথড হচ্ছে 3টা। কি কি? একটা হচ্ছে সাইন, রাস্তার মধ্যে এরকম বিভিন্ন সাইন দেখেন না, দেখেন জি স্যার। এগুলাকে বলা হচ্ছে ট্রাফিক সাইন। হর্ন বাজাবেন না, সামনে স্কুল, গতি সীমিত। আচ্ছা, এটা কি? এই ট্রাফিক সাইন হচ্ছে আমাদের একটা পার্টিকুলার ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। এখন বলতে পারেন যে এগুলো পড়ার কিছু হইলো, মানে এগুলা তো একটা সাইনবোর্ড বানায় লাগাই দিলে, এখানেও ব্যাপার স্যাপার আছে। এই এটার শেপটা, এই সাইনের শেপটা কি রেক্টেঙ্গুলার হবে নাকি সার্কুলার হবে, এর ব্যাকগ্রাউন্ডের কালার কত হবে, মাটি থেকে এটার হাইট কতটুকু উঁচা হইতে হবে, প্রত্যেকটার স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, এগুলো আমাদেরকে জানতে হবে আসলে, ঠিক আছে? তারপর হচ্ছে মার্কিং। সেকেন্ড ট্রাফিক কন্ট্রোল ডিভাইস হচ্ছে কি রোড মার্কিং। এই যে আমাদের পিচ ঢালা রাস্তা, এরকম মনে করেন রাস্তা, রাস্তার মধ্যে কি থাকে,
এরকম মার্কিং করা থাকে না, দেখবেন যে এরকম মার্ক করা থাকে রাস্তার মধ্যে, কখনো খেয়াল করছেন? জি স্যার। লেনের মার্কিং করা থাকে। এখন কখনো দেখবেন যে মার্কিং গুলা এরকম সলিড লাইন থাকে, আর কখনো মানে কেমন থাকে, এরকম ড্যাশ ড্যাশ থাকে, মানে ডটেড লাইন থাকে। আচ্ছা, এখানে বাইক চালান কে কে? শাহিন, জি স্যার, শাহিন স্যার। আপনি বলেন তো এই সলিড লাইনের মানে কি আর এই ডটেড লাইনের মানে কি? একটা ওভারটেক করা যাবে, একটা যাবে না। আপনার লাইসেন্স আছে? না স্যার। না থাকলে আপনাকে আমি দিয়া দিতাম। আপনি ঠিক 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 আনসার দিচ্ছেন, আনসার সঠিক। মানে ডটেড লাইনের মানে হচ্ছে ওভারটেক করা যাবে, আর সলিড লাইনের মানে হচ্ছে ওভারটেক করা যাবে না। ঠিক আছে? আর যদি মনে করেন ডাবল সলিড লাইন দিছে তাইলে কি হবে? অনেক সময় দেখবেন যে এরকম সলিড লাইন দুইটা দেয়া আছে, এই এই এরকম ডাবল। স্যার শিওর ওভারটেক করা যাবে স্যার। এটার মানে হচ্ছে ভুলে ওভারটেক করা যাবে না। পুরো ওভারটেক করা যাবে না, শিওর ওভারটেক শিওর ওভারটেক করা যাবে ডাবল থাকলে, কি বলবো। ডাবল শিফট। আচ্ছা, যাই হোক, তো দেখেন যে আমাদের 3 নাম্বার ট্রাফিক কন্ট্রোল ডিভাইসটা হচ্ছে সিগন্যাল। মানে এই যে আমরা রাস্তায় দেখি যে আমাদের এরকম ট্রাফিক সিগন্যাল থাকে, সিগন্যাল হচ্ছে লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি জ্বলতেছে, লাল বাতি, তারপর সবুজ বাতি, হলুদ বাতি জ্বলতেছে। এটাও কি, এটা হচ্ছে কি আমাদের এক ধরনের ট্রাফিক কন্ট্রোল ডিভাইস। তো বলতে পারেন যে এই যে লাল বাতি সবুজ বাতি চলতেছে আমাদের কি, বাংলাদেশে তো কেউ মানেই না। আমাদের কাজ হচ্ছে আমরা প্রপারলি ট্রাফিক ভলিউমের উপর বেস করে এই লাল বাতিটা কতক্ষণ জ্বলবে, সবুজ বাতি কতক্ষণ জ্বলবে, হলুদ বাতি কতক্ষণ জ্বলবে, এগুলোর যে ডিজাইন, এটা এটা হচ্ছে সব, মানে এই ট্রান্সপোর্টেশন কোর্সে সবচেয়ে ভেজাইল অঙ্কটা হচ্ছে গিয়া এই ট্রাফিক সিগন্যাল ডিজাইনের অঙ্কটা। ঠিক আছে? এটা ইনশাল্লাহ আমরা আর একটা বা দুইটা ক্লাস পরেই এই ম্যাথটা দেখবো, ট্রাফিক সিগন্যালের ডিজাইনের ম্যাথটা। আর বাকি ম্যাথগুলো সহজ, এই ম্যাথটা একটু ডিফিকাল্ট আর, বাট অতটাও ডিফিকাল্ট না, একটু মানে মনোযোগ দিলে বুঝতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আমাদের ট্রাফিক কন্ট্রোল ডিভাইস কয়টা? 3টা। একটা হচ্ছে কি সাইন, মার্কিং, আর কি সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল। মনে থাকবে? এই প্রত্যেকটা নিয়ে আমাদের এখানে আলাদা আলাদা চ্যাপ্টার আছে। তো আমরা প্রথমে শুরু করবো হচ্ছে সাইন নিয়ে। তো আজকে আমরা দেখি যে আসলে এই ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলা অবজেক্টিভ গুলা কি কি, মানে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলা কেন ব্যবহার করবো। প্রথম হচ্ছে টু রেগুলেট, মানে আপনি নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন, আপনি একটা রাস্তায় ট্রাফিকের মুভমেন্ট কন্ট্রোল করবেন বা নিয়ন্ত্রণ করবেন, যে কেউ যেন চাইলেই ডান দিকে যেতে না পারে, কেউ যেন চাইলেই বাম দিকে যেতে না পারে। এই ধরনের রুলস এবং রেগুলেশন গুলা ইম্পোজ করতে হইলে বা অ্যাপ্লাই করতে হইলে, বা কাউকে যদি আপনি রেগুলেট করতে চান, কারো বিহেভিয়ার আপনি নিয়ন্ত্রণ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলো অ্যাপ্লাই করে ভেহিকেলের মুভমেন্ট বা ভেহিকেল কোন দিকে যাইতে পারবে বা ভেহিকুলার ম্যানিউভার আপনি রেগুলেট করতে হইলে এগুলো আপনাকে ইউজ করতে হবে, এই ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলা। তারপর টু ওয়ার্ন, আপনি মনে কাউকে সতর্ক করবেন যে সামনে স্কুল, আসতে চলো, বা সামনে স্কুল, হর্ন বাজাবেন না, সামনে ডানে মোড় বা সামনে বাঁক আছে, আপনি কেউ যেন সামনে যদি একটা শার্প বেন্ড থাকে, যদি ড্রাইভার আগের থেকে না জানে তাহলে কি হইতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এদিক থেকে একজন আসতেছে, এদিক থেকে একজন আসতেছে, বা সে রাস্তা থেকে ছিটকায় পড়ে যেতে পারে। তো ড্রাইভার যেন কেয়ারফুল হয়, তাকে ওয়ার্নিং বা তাকে সতর্ক করার জন্য আপনি এরকম সাইন গুলা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর টু গাইড ট্রাফিক মুভমেন্ট এন্ড দেয়ার বাই, মনে করেন যে একজন রাস্তা চিনে না, বা কোন একটা জায়গায় যাওয়ার পরে একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা সোজা গেছে, একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা আবার এদিকে গেছে। তো এই মোড়টাতে আসলে মানুষজন কনফিউজ হয়ে যাবে যে সে আসলে কোন দিকে গেলে কই পৌঁছাবে। তো এইরকম কনফিউজড হওয়ার মতো জায়গাগুলোতে আপনি যদি রাস্তার উপরে এভাবে একটা সাইনবোর্ড লাগাই দেন যে বামে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট, সোজা হচ্ছে গিয়া আব্দুল্লাপুর, আর ডান দিকে কি আমি জানি না, ঠিক আছে। তো কিছু একটা হবে ডান দিকে, মনে করেন কি বলবো, আরে নতুন কোন একটা একটা প দিয়ে কি জানি একটা রেসিডেন্সিয়াল এরিয়া হচ্ছে ঢাকাতে, পূর্বাচল, পূর্বাচল, ঠিক আছে, ডান দিকে মনে করেন পূর্বাচল। তো এইভাবে আপনি কি করলেন, আপনি হচ্ছে গিয়া কোন জায়গাটা কোন দিকে, আপনি মানুষকে কি ইনফর্ম করতেছেন না সাইনবোর্ড দিয়ে, বা গাইড করতেছেন, ট্রাফিকদেরকে গাইড দিচ্ছেন যে কোন দিকে গেলে কি হবে, বা কোন দিকে গেলে কোন জায়গাতে সে পৌঁছাবে। টু গাইড ট্রাফিক মুভমেন্ট এন্ড দেয়ার বাই, ঠিক আছে, এটাও আমার ট্রাফিক সাইন বা এগুলোর উদ্দেশ্য। টু এনশিওর সেফ এন্ড স্মুথ ফ্লো অফ ট্রাফিক মুভমেন্ট, মানে গাড়িগুলো যেন সেফলি এবং স্মুথলি ফ্লো করতে পারে, এগুলো এনশিওর করার জন্য আপনি রাস্তায় মার্কিং বা ট্রাফিক সিগন্যাল ইউজ করতেছেন।
তো এই তিনটা জিনিস একসাথে করে আপনি কি মানে এই অবজেক্টিভ গুলা ফুলফিল করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যে মানে জেনারেল রিকোয়ারমেন্ট, এই যে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলো আপনি একটা জায়গায় দিবেন, দেওয়ার জন্য আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে? ফুলফিল এ নিড, মানে আপনি যে জায়গায় এই ডিভাইস গুলা দিবেন, আপনি একটা সাইনবোর্ড দিচ্ছেন বা আপনি রাস্তার মধ্যে মার্কিং করতেছেন অথবা আপনি আহ কোথাও একটা ট্রাফিক সিগন্যাল দিচ্ছেন, এটা যেন মানুষের দরকারকে ফুলফিল করে, মাস্ট বি রিজনেবল, মানে এটা যেন রিজনেবল হয়, মানে দরকারি হয়। মনে করেন যে আপনার সামনে কোনো স্কুল নাই, ঠিক আছে, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি আপনি দেখলেন যে একটা সাইনবোর্ড আছে সামনে স্কুল, হর্ন বাজাবেন না, অথচ আপনি দেখছেন যে কোনো স্কুলই নাই সামনে, আপনি 1 কিলোমিটার 2 কিলোমিটার চলে গেছেন, যাওয়ার পর আপনি কোনো স্কুল পাননি। এরপরে আপনি যদি কোথাও এরকম সাইনবোর্ড আবার দেখেন সামনে স্কুল, হর্ন বাজাবেন না, তাইলে কি আপনি আর ওই সাইনবোর্ডটার কথা মানবেন? আচ্ছা আপনার কাছে মনে হবে কি যে এটা মনে হয় ভুয়া সাইনবোর্ড, কেউ একজন হুদাই দিয়ে রাখছে। তার মানে সাইনবোর্ড গুলা ইচ্ছা মতো যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। যদি উল্টাপাল্টা ব্যবহার করা হয় তাইলে ড্রাইভারদের বা যারা ট্রাফিক ইউজার বা ট্রাফিক আছে তাদের কি হবে, এই সাইনবোর্ড গুলার প্রতি রেসপেক্ট কমে যাবে, তারা এগুলার মানবে না, ফলো করবে না। সো রিজনেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ট্রাফিক রিকোয়ারমেন্ট এন্ড দ্য লোকেশন, মানে যেসব জায়গায় দরকার এবং অ্যাপ্রোপ্রিয়েট এবং রিজনেবল, কেবলমাত্র ওইসব জায়গাতেই আমরা এই ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলা ইউজ করব। কমান্ড অ্যাটেনশন এন্ড রেসপেক্ট অফ ড্রাইভার্স এন্ড পেডিস্ট্রিয়ান মাস্ট নট বি ইউজড, মানে এই যে আপনার ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলা, এগুলা ড্রাইভার এবং পেডিস্ট্রিয়ানদের কাছ থেকে অ্যাটেনশন এবং রেসপেক্ট যেন প্রপারলি পায়। বলতে পারেন যে স্যার ট্রাফিক কন্ট্রোল ডিভাইসকে আবার কি রেসপেক্ট শো করবে? ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের প্রতি রেসপেক্ট শো করা মানে হচ্ছে এগুলোকে মানা। আমি একটা জায়গায় লাল বাতি দেখতেছি, রাস্তায় দেখবেন যে এখন কিন্তু বাংলাদেশে ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বললেও মানুষজন কি করে, ট্রাফিক পুলিশের হাতের দিকে তাকাতে, উপরে জ্বলতেছে লাল বাতি আর নিচে ট্রাফিক পুলিশ হাত দিয়ে ইশারা করতেছে যাও বাবা যাও, তখন কি গাড়িগুলো থাইমা থাকে না চলে যায়? চলে যায়। আর উপরে চলতেছে সবুজ বাতি, ট্রাফিক পুলিশ হাত দেখা রাখছে, গাড়ি থাইমা থাকে। মানে ট্রাফিক সিগন্যাল দিয়া গাড়ি ঘোড়া কন্ট্রোল হইতেছে না, কন্ট্রোল করতেছে কে? ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি হাত দিয়ে কন্ট্রোল করতেছে। কেন? কারণ বাংলাদেশের মানুষ ট্রাফিক সিগন্যাল মানেই না। ঠিক আছে, তো মাস্ট নট বি ইউজড ওয়্যার ইট ইজ নট ওয়ারেন্টেড, মানে এমন কোন জায়গায় আপনি এই ডিভাইস গুলা ইউজ করবেন না যেসব জায়গায় আসলে এগুলার দরকার নেই, মানে ওয়ার্নিং দেওয়ার দরকার নাই যেসব জায়গায়, মানে আপনাকে ওয়ার্নিং দেওয়ার দরকার নাই কিন্তু বারবার হচ্ছে গিয়ে ইচ্ছা করে আপনাকে যদি ওয়ার্নিং করা হয় এবং আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে হুদাই ওয়ার্নিং দেওয়া হইতেছে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনি আর এই ডিভাইস গুলার প্রতি রেসপেক্টফুল থাকবেন না, আপনি এগুলা ডিজবে করা শুরু করবেন। ঠিক আছে, otherwise it will invite drivers to disregard and to have less respect for traffic control device in general, মানে উল্টাপাল্টা জায়গায় যদি আপনি ওয়ার্নিং দেন যেসব জায়গায় ওয়ার্নিং এর দরকার নাই, তাহলে ড্রাইভাররা কি করবে, এই ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলোর প্রতি তাদের ডিসরেসপেক্ট বা অবজ্ঞা চলে আসবে এবং তারা এগুলার মানবেন। আচ্ছা, তারপর দেখেন যে কনভে এ ক্লিয়ার সিম্পল মিনিং, লেজিবল এট লং রেঞ্জ এন্ড আন্ডারস্ট্যান্ডেবল এট এ গ্লেন্স, মানে হচ্ছে এগুলো যেন একবার দেখেই আপনি বুঝতে পারেন আপনাকে কি মেসেজ দিতে যাচ্ছে এবং দূর থেকেও যেন লেজিবল, মানে যেন পড়া যায়। আপনি গাড়ি চালাচ্ছেন, মনে করেন রাস্তা দিয়ে মনের সুখে আপনি গাড়ি চালা যাইতেছেন, এখানে একটা ট্রাফিক সাইন আছে, এত দূর থেকে আপনি যদি আপনি দেখেন, যদি এখানে লেখাগুলো বড় না হয় বা ফন্ট যদি বড় না হয়, আপনি যদি আমার মতো মানে আন্ধা হন, আপনি কি পড়তে পারবেন? পড়তে পারবেন না। মানে দূর থেকেও যেন পড়া যায়, ওই জন্য এই ফন্ট গুলা, ট্রাফিক সাইনের ফন্ট গুলা বড় হইতে হবে বা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকা লাগবে যেন পড়া যায়। প্লাস এটা গ্লেন যেন আপনি বুঝতে পারেন, মানে এমন ভাবে লিখতে হবে যেন একবারেই বুঝতে পারে। যদি মনে করেন যে সামনে স্কুল, মানে হর্ন বাজাবেন না, এটা না লিখে কেউ লিখতো যে সামনে হচ্ছে গিয়া কুমিল্লা জিলা স্কুল, হর্ন বাজাবেন না, হর্ন বাজালে ছাত্রদের পড়ালেখার ক্ষতি হয়, এত বড় কথা লিখলে কেউ একবার দেখে এটা বুঝতে পারতো? মানে মেসেজ গুলো হইতে হবে শর্ট কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, যেন একবার দেখে কেউ বুঝতে পারে। আচ্ছা, বি প্লেস সো অ্যাজ টু গিভ ইউজার টাইম ফর প্রপার রেসপন্স, এমন জায়গায় বসাইতে হবে যেন এই সাইনটা করার পরে ড্রাইভাররা প্রপারলি রেসপন্স করার জন্য টাইম পায়। সাপোজ হচ্ছে আপনার একটা স্কুলের সামনে একটা স্পিড ব্রেকার আছে, তো নর্মালি স্পিড ব্রেকার থাকলে কি বলে যে সামনে স্কুল, আসতে আসুন, এরকম একটা সাইনবোর্ড লাগানো থাকে। তো মনে করেন যে আমার স্কুলটা হচ্ছে এ জায়গাতে, স্কুলটা একটু বড় করে রাখি, একটা স্কুল আছে এখানে, আর এখানে হচ্ছে একটা সাইনবোর্ড দেওয়া আছে।
তো একটা ড্রাইভার যদি এই জায়গায় এসে সাইনবোর্ডটা পড়ে, সে থামবে কখন? সে তো তার স্পিড কমাইতে কমাইতে স্কুল পার হয়ে চলে যাবে, তাই না? জি স্যার। তার মানে একটা স্কুল যদি এখানে হয়, একটা সাইনবোর্ডের মিনিমাম একটু দূরে হওয়া দরকার, যেন ড্রাইভারটা সাইনবোর্ডটা পড়ে অ্যাটলিস্ট রিয়েক্ট করার জন্য টাইম পায়, স্কুলের আসে মানে স্কুলের কাছাকাছি আসার আগে যেন সে তার স্পিডটা কমায় ফেলতে পারে। তাকে রিয়েক্ট করার তো টাইম দিতে হবে। সাইনবোর্ড গুলো এমন জায়গায় বসাইতে হবে যেন মানে ড্রাইভার রিয়েক্ট করার জন্য একটা প্রপার টাইম পায়। বুঝা গেছে? বুঝছেন? জি স্যার, বুঝছি। Be uniform in design and application. The size, shape, color of the device, letter, symbol, mounting height, sighting and lighting should be uniform and consistent. মানে আপনার যে সাইনগুলো আছে, সাইনগুলোর কালার, সাইজ, শেপ, মাউন্টিং হাইট, মানে মাটি থেকে কত উঁচা হবে, প্রত্যেকটা জিনিস ইউনিফর্ম হইতে হবে। তাইলে কিন্তু মানুষ বুঝবে যে এখানে একটা সাইন আছে। আপনি এক জায়গায় সাইন ইউজ করছেন 4 কোণা, এক জায়গায় ইউজ করছেন 3 কোণা, এক জায়গায় ইউজ করছেন রাউন্ড, এক জায়গায় ইউজ করছেন এরকম পেন্টাগনের মতো, তাহলে তো মানুষ বুঝবেই না যে কোথায় কি সাইন আছে নাকি নাই। তার কাছে নর্মাল সাইনবোর্ড মনে হবে, সে অনেক সময় খেয়াল নাও করতে পারে। বাট যদি একটা পার্টিকুলার প্যাটার্ন আপনি ফলো করেন, তাহলে মানুষ কিন্তু না চাইলেও তার ব্রেনের মধ্যে কিন্তু আছে যে আমার 3 কোণা সাইনটা মানে হচ্ছে রেগুলেটরি সাইন, আমাকে এটা মানতেই হবে। কোথাও যদি এরকম 3 কোণা কোনো সাইন সে দেখে, সে কিন্তু একবার হইলে ওটা পড়বে, তার মানে সাবকনসিয়াস মাইন্ডটাকে মানে এটা পড়াবে। এই জন্য কি আমার সাইনগুলো ইউনিফর্ম, শেপ, সাইজ, ফন্ট সব ইউনিফর্ম হইতে হবে। টু ভিজিবল বোথ এট ডে এন্ড নাইট, দিনের বেলা এবং রাত্রের বেলা সবসময় যেন পড়া যায়, এটা মাথায় রাখতে হবে। আপনি দিনের বেলা পড়তে পারতেছেন, রাত্রের বেলা অন্ধকারে সাইন পড়া যায় না, তাইলে কোনো লাভ আছে? লাভ তো নাই। না স্যার। বি মেইনটেইন এট হাইট স্ট্যান্ডার্ড, মানে আপনার সাইনের কালার, দেখা গেল যে আপনি 5 বছর আগে একটা সাইন দিছিলেন, রং টং উইঠা এখানে লেখা ছিল হচ্ছে গিয়া সর্বোচ্চ গতিসীমা 50, এই 50-এ জিরোটা উঠা গেছে, জিরোটা উঠা হয়ে গেছে 5। তাহলে কি হইলো ব্যাপারটা? মানে এটা তো পুরো একটা মানে মিসকনসেপ্ট দিচ্ছে বা একটা ভুল ইনফরমেশন দিচ্ছে মানুষকে। তো এগুলা প্রপারলি স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে, যখন মানে রং টং করতে হবে ঠিক মতো করতে হবে। যাই হোক, generally as some control device impose restriction on vehicle movement, it is recommended that this should be used conservatively to avoid it disrespected by the drivers. If used in excess tend to lose their effectiveness, মানে যেহেতু বেশিরভাগ সাইনই আপনার ড্রাইভারদেরকে রেস্ট্রিকশন করে যে ডানে মোড় নেওয়া নিষেধ, সরি এটা ইউ টার্ন, এটা ছিল ইউ টার্ন, মানে ইউ টার্ন নেওয়া নিষেধ, বা ডানে মোড় নেওয়া নিষেধ, বা বামে মোড় নেওয়া নিষেধ, এরকম রেস্ট্রিক্ট করে দিচ্ছে। তো সব জায়গায় আসলে ইউজ করলে ড্রাইভাররা অনেক সময় মানতে চাইবে না। যেসব জায়গায় আসলে ড্রাইভাররা নিজেরাও বুঝতে পারবে যে আমি যদি ইউ টার্ন নেই, আমি যদি রাইট টার্ন নেই, তাহলে এটা আমার জন্য বিপজ্জনক বা আমাকে অ্যাক্সিডেন্ট ফেস করাইতে পারে, ওইসব জায়গাতে ইউজ করবো। আর যেসব জায়গায় দরকার নাই, মানে ড্রাইভারদের আপনি চাইলেও ড্রাইভারদেরকে আসলে মানাইতে পারবেন না বা তারা মানবেন আপনার কথা, ওইসব জায়গায় মানে এই ধরনের রেস্ট্রিকটিভ সাইন গুলো ইউজ না করাটাই ভালো। কারণ করলে কি হবে, ড্রাইভাররা মানবে না, সাইনের প্রতি তাদের রেসপেক্ট কমে যাবে। ঠিক আছে? মোরওভার দিস শুড নট বি ইউজড অ্যালোন where enforcement is required to compel drivers to obey them. মানে আপনি যদি কোনো জায়গায় শুধু সাইন দিয়ে রাখেন বা কোনো জায়গায় শুধু রাস্তার মধ্যে মার্কিং করে রাখেন, তাহলে কিন্তু ড্রাইভাররা নাও মানতে পারে। তো যেসব জায়গায় আপনি শুধু সাইন বা শুধু মার্কিং করে ড্রাইভারদেরকে মানাইতে পারতেছেন না, সব জায়গায় এডিশনাল এনফোর্সমেন্ট মানে আপনাকে সরি এনফোর্সমেন্ট মানে হচ্ছে ট্রাফিক পুলিশ টুলিশের মতো আইন করা লাগতে পারে, যেন তারা মানুষজনকে এগুলো মানাইতে ইনশিওর করতে পারে। ঠিক আছে? হাউ দিস রিকোয়ারমেন্ট আর মেট, মানে হচ্ছে এই যে উপরে এতগুলো কথাবার্তা মানে দেখলেন যে মানে ফুলফিল নিড হইতে হবে, কমান্ড মানে রেসপেক্ট থাকতে হবে সাইনের প্রতি, তারপর সাইন গুলা ক্লিয়ার হইতে হবে, ক্লিয়ারলি মেসেজ দিতে হবে, লেজিবল হইতে হবে দূর থেকে, দিনের বেলা মানে দিন রাত প্রত্যেক সময় যেন পড়া যায় এটা মাথায় রাখতে হবে। মানে অনেকগুলো রিকোয়ারমেন্ট দেখছেন। এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল কেমনে করবেন? ডিজাইন প্রপারলি ডিজাইন করতে হবে, প্লেসমেন্ট ঠিক মতো বসাইতে হবে জায়গা মতো, ইউনিফর্মিটি সবগুলোর কালার, হাইট, টেক্সট, ফন্টের সাইজ সেম হইতে হবে, অপারেশন মানে হচ্ছে এগুলো এমন জায়গায় দিতে হবে যেন ঠিক মতো মানুষজন রেসপেক্ট করে বা সাইনগুলো যেন মানে, যেন ডিজ হবে বা ডিসরেসপেক্ট না করে। আর হচ্ছে কি মেইনটেনেন্স, রং টং উঠে গেলে ঠিক মতো রং করতে হবে, রাস্তার যদি মার্কিং এর কালার বোঝা যায় আবার মার্কিং করতে হবে, যদি কোনো সাইন হচ্ছে গিয়া এরকম মানে রং উঠে গেছে ঠিক মতো রং করতে হবে, পেইন্ট করতে হবে। এইভাবে আপনি জিনিসগুলো এনশিওর করতে পারবেন দুপুরের জিনিসগুলো। ঠিক আছে? ওকে, আজকে এতটুকু থাক। আমরা নেক্সট দিন হচ্ছে এই যে 3টা টপিক দেখলাম, যে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, তাইলে 3টা ট্রাফিক কন্ট্রোল
ডিভাইস হচ্ছে তিনটা, কি কি দেখলাম আমরা? প্রথমটা কি ছিল? স্যার অ্যাঙ্গুলার পার্ট। সাইন। আমি পার্কিং বলতেছি না, আমি ট্রাফিক আচ্ছা। কন্ট্রোল ডিভাইস বলতেছি। সাইনের পরে কি ছিল? সাইনের উপর হচ্ছে মার্কিং। মার্কিং আর সিগন্যাল। 3 নাম্বারটা কি ছিল? সিগন্যাল। প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার আছে এখানে ছোট ছোট। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই যে ট্রাফিক সাইন এটা নিয়ে কথাবার্তা ইনশাআল্লাহ শুরু করব। ঠিক আছে, তো আজকে এতটুকু থাক। স্যার বলেন। স্যার এক্সামটা স্যার 5 তারিখ বা 6 তারিখ চারটা নেন স্যার। 5 তারিখ কি বার? স্যার সোমবার। আমি তো নেক্সট সোমবার থেকে আপনাদের ল্যাবটা শুরু করতে চাচ্ছি। ও নেক্সট মঙ্গলবার থেকে শুরু করতে যাচ্ছি। স্যার তাহলে স্যার ওই ক্লাসেই স্যার আমাদের ইয়াতে নেন, পরীক্ষাটা নেন স্যার। পরীক্ষা দিয়ে স্যার এরপরে নেক্সট উইক থেকে আমরা স্যার ডাটাটা শুরু করব। এই সপ্তাহ তো মিস করতেছি, আর মিস দেওয়া যাবে না, কারণ তাহলে দেরি হয়ে যাবে। তাহলে স্যার সোমবার নেন স্যার। সোমবারে তাহলে আরসিসি ক্লাস। স্যার আরসি তো স্যার 3টার সময় ক্লাস, স্যার 3টা থেকে কিছুক্ষণ ক্লাস করে স্যার এরপরে স্যার 4টা থেকে এক্সাম দিলাম। ঠিক আছে, তাহলে নেক্সট সোমবারে হচ্ছে গিয়া মানে কালকে তো সোমবার না একটা? জি স্যার। কালকে তো তাহলে আরসিসি ক্লাস নিব ইনশাআল্লাহ 3টা থেকে। ঠিক আছে, আর নেক্সট সোমবারে হচ্ছে তাইলে আপনাদের মনে থাকবে নাকি সবকিছু ভুলা যাবে না? আচ্ছা আমি লেখা দিব নেক্সট স্যার সোমবারে। এই মঙ্গলবার কি স্যার ল্যাব দিবেন? ল্যাব ক্লাসটা এই মঙ্গলবারে আমি ল্যাবটা নিব না, আমি নেক্সট মঙ্গলবার থেকে ল্যাবটা নিব। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। তো চাইলে একটা কাজ করতে পারেন, মানে কালকে পরশু 2টা আরসিসি ক্লাস টানা করে ফেলতে পারেন। জি তাহলে স্যার তাহলে নেক্সট এটাই করি সোমবারে স্যার। আরসিসিটা তাহলে নিলাম না, শুধু পরীক্ষাটা নিলাম। ওকে স্যার। এটাও করা যায় স্যার। ঠিক আছে, তাহলে কালকে পরশু চেষ্টা করব টানা 2টা আরসিসি ক্লাস নিয়ে ফেলতে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, তাহলে আজকে ক্লাসে এতটুকু থাক, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে শেষ করতেছি। আচ্ছা, ল্যাব রিপোর্ট গুলো আমার চেক করা হয় নাই, আমি চেক করে চেষ্টা করব কালকে পরশুর মধ্যে আপনাদেরকে মানে ওই যে গুগল ক্লাসরুমে রিটার্ন করে দেওয়ার জন্য। বাট যারা জমা দেন নাই বা বাকি আছে তারা সবাই সাবমিট করে ফেললেন। 5 নাম্বার আর 6 নাম্বারের কিন্তু আমি কোনো ডেডলাইন দেই নাই বা টাইম লিমিট দেই নাই। তো জমা দিলেই ফুল মার্ক পাবেন। আর বাকিগুলা যারা জমা দিতে দেরি করতেছেন বা যদি কারোটা বাকি থেকে থাকে জমা দিয়ে দিয়েন, নাহলে কিন্তু মানে মার্ক আসলে ল্যাব রিপোর্টে কমে যাবে সবার। তো টাইম মতো জমা দিয়ে নেন। যাই হোক।